দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করবার চেষ্টা করি। আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হন, তুলে ধরবার চেষ্টা করি কেমন চলছে আসলে সমসাময়িক পরিস্থিতি, কেমন চলছে দেশ, কেমন চলছে রাজনীতি। আমরা এমন সব প্রশ্নকে সামনে রেখে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি জাতীয় ঐক্য, বিভিন্ন পক্ষের ভূমিকা, এই শিরোনামে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি সময় দিয়েছেন। আমরা জানি যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ, নতুন এক ইতিহাসের অধ্যায় রচিত হয়েছে। সেই বাংলাদেশ আসলে কেমন চলছে, আমাদের বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেখানে আসলে স্বস্তি অস্বস্তির জায়গাগুলো কতটুকু, সার্বিক বিষয় নিয়ে আমরা আজকে পর্যালোচনা করতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন, আজকে সময় দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি শামীম কামাল আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন কবি হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই আজকে দর্শকদের যেটি বলছিলাম, যদি একটু শুরু করি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল আপনাকে দিয়ে, জাতীয় ঐক্য এবং বিভিন্ন পক্ষের ভূমিকা। আমরা যদি একটু দেখতে পাই যে এখন যে জাতীয় ঐক্য নিয়ে আসলে আলোচনা হচ্ছে, সেই ঐক্যের জায়গাটুকু, সেটি রাজনৈতিক ঐক্য বলি, আমরা যদি ছাত্রদের মধ্যেও বলি, সার্বিকভাবে ঐক্যের যে পরিবেশ, ঐক্যের যে পরিস্থিতি, সেটি আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24-কে এবং আজকের বিজ্ঞ সহ আলোচক, আমার অত্যন্ত পরিচিত একজন আপন মানুষ কবি হাফিজ। এটা এমন একটা প্রশ্ন যেটার উত্তর কিন্তু হাজার বছরে আমরা খুঁজে পাবো কিনা সন্দেহ আছে। জাতিগতভাবে একটা জাতির চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি, এটাকে আমরা বলতে পারি স্ট্র্যাটেজিক কালচার অফ এ নেশন। সেখানে কিন্তু আমাদের স্বাধীনতার পরে অদ্যাবধি পর্যন্ত যে অবস্থা আমরা দেখছি, আর যাই হোক জাতীয় ঐক্যের কোনো সম্ভাবনা নাই। কারণ ঐক্য হওয়ার জন্য যে দুটা জিনিসের গুরুত্বপূর্ণ প্রয়োজন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনে হয়েছে সবসময়, এক হচ্ছে নেতৃত্ব, আর দ্বিতীয় হচ্ছে বড় ঘটনার বাঁক। আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, ভাষা আন্দোলনের পরে সে 48 থেকে 52, তারপরে 69 বা 70-এর নির্বাচন বা 71-এর মুক্তিযুদ্ধ, এগুলি হচ্ছে মেজর বাঁক একটা জাতির জন্য আমাদের ছিল। এইসব ক্ষেত্রে কিন্তু জাতি ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এ বাদে পৃথিবীর ইতিহাসে আপনি এমন কোনো জাতি দেখাতে পারবেন না যাদের খুব স্ট্রং নেতৃত্ব ছিল না। পৃথিবীর ইতিহাসে যদি আমি 3টা দেশের নাম বলি, জাপান, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, এই 3টা দেশ কিন্তু আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছে, কারণ হচ্ছে এদের নেতৃত্ব। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্রাট হিরোহিতো একটা ব্যাগের মধ্যে কিছু চাল নিয়ে গিয়েছিল ম্যাকআর্থারের কাছে, যে হাঁটু গেড়ে বসে বলেছিলেন উনি যে আমার মুন্ডুপাত করেন, আমার মাথা কেটে ফেলেন, আর এই চালটুকু আপনি উপহার নেন। আমার জাপানিরা ভাত খেতে খুব পছন্দ করে, অনুগ্রহপূর্বক তাদেরকে ক্ষমা করে দেবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা এটা হচ্ছে এক। তাহলে দেখেন তার সেই নেতৃত্ব দেওয়ার, তার যে আবেগময় একটা উপস্থাপনা, সেটা কীরকম একটা মারাত্মক বিষয় ছিল। দ্বিতীয় আসেন আপনার মালয়েশিয়ায় মাহাতির মোহাম্মদ, যদি উনি টেঙ্কু আব্দুর রহমানের কাছে নিয়েছেন। মাহাতির মোহাম্মদ একবার তার হৃদরোগ ধরা পড়লো, বুকে ব্যথা হলো, তখন উনি ডক্টরদেরকে বললেন যে আমি চিকিৎসা করাবো। বলছে এই চিকিৎসা তো আমাদের নাই, আপনাকে এর জন্য বাইরে যেতে হবে। উনি বলেন যে নো, দরকার ডক্টর বাইরে প্রশিক্ষণ করে নিয়ে আসো, তারপরে সেই ডক্টরদের আমি চিকিৎসা নেব। 2 বছর উনি ঝুঁকি নিয়েছিলেন, তারপরে তাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে। আমাদের অনেক বড় বড় নেতা নেত্রী আজকে দেশের বাইরে চলে যাচ্ছেন, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু তারা যখন ক্ষমতায় ছিলেন স্বাস্থ্য ব্যবস্থার দিকে খেয়াল রাখেননি, এই জন্য তাদেরকে কষ্ট করতে হচ্ছে আজকে। তৃতীয় বিষয় হচ্ছে আসেন সিঙ্গাপুর। লি কুয়ান যে ছিল, লি কুয়ান একটা ভাষণে বলেছিল যে আই টুক মাই হোল লাইফ টু বিল্ড দিস সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটা ছোট্ট একটা জেলার মতো একটা জায়গা, কিন্তু পৃথিবীর এখন সবচেয়ে দামি এবং আকর্ষণীয় জায়গা, বিকজ হচ্ছে নেতৃত্ব। লি কুয়ান বলেছে ইফ আই ইভেন ডাই, ইফ এনিথিং গোজ রং, আই উইল গেট আপ ফ্রম দ্য গ্রেভইয়ার্ড। তাহলে এই যে ধরেন আমাদের তো এরকম ছিল, আমাদের ছিল না জাতির জনক, আমাদের মানে শেখ মুজিব আমাদের এই সময় নেতৃত্ব দিয়েছেন না, কিন্তু স্বাধীনতার পরে কি হলো আপনি দেখুন। সুতরাং যদি এরকম নেতা না থাকে, এরকম কোনো ঘটনা না থাকে, তাহলে জাতীয় ঐক্য হবে কি জন্য? এ পর্যন্ত দেখুন ভারতের দিকে তাকান, প্রত্যেকটা বিষয়ে, এমনকি ভারতের স্মাগলাররা যারা চাল স্মাগল করে তারাও সিদ্ধান্ত নেয় এবছর আমরা চাল রপ্তানি করব না। কিন্তু আমাদের বাংলাদেশের যে কোনো একটা বিষয় দেখেন,
এমন কোনো সাবজেক্ট আছে, এমন কোনো ইস্যু আছে যেখানে আমরা আদার দ্যান বিপ্লব টিপ্লব বাদে আমরা কোনো জায়গায় একত্রিত হতে পেরেছি? পাকিস্তানে আমরা অনেক ধরনের সমালোচনা করি, তাদেরও জাতির পিতা কায়েদে আজম নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তো বাংলাদেশে আপনি একটা সাবজেক্ট দেখান যেখানে আমাদের কোনো বিভক্তি নেই। তো আমি মনে করি আমাদের জাতীয় স্ট্র্যাটেজিক কালচার, আমরা হুজুগ প্রিয় জাতি, যখন যেটা আসবে এটা হুজুগের সাথে আবেগের সাথে সমাধান করে ফেলবো, আবার যা হচ্ছে তাই। জাতীয় ঐক্যের কোনো সম্ভাবনা বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি না গত 50 বছর ইনশাআল্লাহ। আমরা আসবো আপনার কাছে। একেবারে নির্মোহভাবে আপনি বললেন যে জাতীয় ঐক্যের সম্ভাবনা দেখছেন। আমরা কবি হাসান হাফিজের কাছে যেতে চাই। আমরা জানি যে জুলাই আন্দোলনটা আসলে যেটি বলছিলাম যে ইতিহাসের একটা এমন একটা অধ্যায় যেটি আসলে নতুন একটা আকাঙ্ক্ষা তৈরি করেছে, আমাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা। এখন সেটি আমরা কি এই জাতীয় ঐক্যের জায়গা থেকে যেটি জেনারেল শামীম কামাল বলছিলেন, আপনি আসলে মনে করেন কিনা আমরা আসলে জাতীয় ঐক্যের কোনো সুযোগ সম্ভাবনা কাজে লাগাতে পারবো, অথবা সেই পরিবেশ দেখতে পাচ্ছেন? আমি কিন্তু আশাবাদী, যদিও মানে এর মধ্যে অনেক প্রশ্ন আছে, তারপরেও আশাবাদী হব। আমরা জাতীয় ঐক্য আমাদের কোনো অপশন আমাদের নেই, কিন্তু আমাদের যেই রকম জিওপলিটিক্যাল অবস্থান, তারপরে যেই রকম বিশ্ব রাজনীতির যে পোলারাইজেশন, সব ক্ষেত্রে যদি আমরা দেখি আমরা এনসার্কেলড বাই ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়া আমাদের সঙ্গে যেরকম বৈরী আচরণ করছে, কিন্তু আমাদেরকে তো সেরকম রুখে দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। আমরা কিছু আমরা দেখতে পাচ্ছি লক্ষণ, যেরকম বিজিবি করেছে। বিজিবি নামটা আমার পছন্দ না, আমরা বিডিআর নামটা চাই, যেটার মধ্যে একটা শিভালরি আছে, বাংলাদেশ রাইফেলস। এটাও একটা ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। তো আমরা কিন্তু একটু একটু করে আমরা রাতারাতি কিছু পাবো না আসলে। এই জগদ্দল স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য কিন্তু আমাদের 16 বছর অপেক্ষা করতে হয়েছে। রাজনৈতিক দলগুলি অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে কিন্তু এই ক্ষেত্রটা তৈরি করেছে, ছাত্ররা সেটাকে ফিনিশিং টাচ দিয়েছে, এবং সেনাবাহিনীও সেখানে পজিটিভ ভূমিকা পালন করেছে। সেটার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা 90-এও কিন্তু এরকম অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ফলে আমি তো আশাবাদী যে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে আমরা যাব, এক সময় না এক সময় আমরা করব। আসলে নেতৃত্বটা তৈরি হতে পারেনি, একটা জগদ্দল স্বৈরাচার কিন্তু একের পর এক আমাদের উপরে চেপে বসেছিল, ফলে নেতৃত্বটা তৈরি হতে পারেনি। আপনি দেখেন ছাত্র সংসদ নির্বাচনগুলি হতে দেয়নি, নেতৃত্বটা তৈরি হবে কিভাবে? একটা তো অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা কিন্তু আমরা পাইনি। যেহেতু ক্ষমতাসীনরা জিতবে না, ফলে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের নামে তিনটা নির্বাচন আমরা দেখেছি। একটা প্রশাসন এটাকে বিশ্বে একটা কলঙ্কিত একটা অধ্যায়, বাংলাদেশের মুখটাকে কালিমা লিপ্ত করে দিয়েছে। তো ছাত্ররা কিন্তু প্রাণ দিয়ে, আমাদের সাধারণ মানুষ কিন্তু সর্বপ্লাবী যে অভ্যুত্থান হয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা পজিটিভ একটা জিনিস আমরা দেখিয়েছি। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সামনে, এটাকে সংহত করা, স্থায়ী করা, টেকসই একটা রূপ দেওয়া এবং গণতন্ত্রের উত্তরণের জন্য। আপনি একটা নির্বাচন হলেই কিন্তু গণতন্ত্র হয়ে যাবে বলে আমি মনে করি না। অনেকগুলি গণতান্ত্রিক পরীক্ষা আমাদের পার হতে হবে, সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা 1 বছর 2 বছরেই একটা যে লিডারশিপ সেরকম পেয়ে যাব আমার মনে হয় না। সেটা কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে। আমরা তো পেরেছি, স্বৈরাচারকে হঠাৎ তো আমরা পেরেছি, দেরি হয়েছে। তো আমরা ওইরকম লি কুয়ান ইউ একজন চট করে পাবো না, হয়তো মাহাথির মোহাম্মদ পাবো না। তো কিন্তু আমাদের আশা করতে দোষ কি? আমরা চেষ্টা করতে হবে এবং আমরা অপেক্ষা করি, কিন্তু আমরা যেন সেই জন্য পরমত সহিষ্ণু হই। নেতৃত্ব দেওয়ার মতো আমাদের নতুন জেনারেশনকে এটা আমাদেরই ব্যর্থতা, আমরা সেভাবে পারছি না। নতুন জেনারেশনকে সেভাবে আমরা দীক্ষিত করতে পারছি না, তাদের মধ্যে সেইভাবে দেশপ্রেমটা সঞ্চালিত করে দিতে পারছি না। আমরা কিন্তু ব্যর্থ, সেই কারণেই কিন্তু নতুন নেতৃত্বটা আসছে না বলে আমি মনে করি। যদি নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ হয়, গ্রহণযোগ্য হয়, ছাত্র নেতৃত্বরা গড়ে ওঠে, তাহলে আমরা কিন্তু আশা করতে পারি যে হয়তো আমরা একটা আশার আলো দেখতে পাবো। জি, নিশ্চয়ই। হাসান হাফিজ, একটু মনে করেন কিনা যে অনেক সময় আমরা দেখেছি স্বাধীনতার মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়েও যখন আলোচনা হয়, যে আমরা যখন একটা আন্দোলনে সফল হই তখন দেখা যায় সেটার ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে হয়তো একজন এক পক্ষ, আরেকজন মনে করছেন না আমাদের অবদানটা বেশি ছিল, আরেক পক্ষ মনে করছে আমাদের। এবার আমরা যেটি দেখেছি যে এটি আসলে আপামর মানুষের, সকল শ্রেণীর, সকল বর্ণের, সকল মানুষের একটা স্বতঃস্ফূর্ততা ছিল, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যে কারণেই আসলে এই জুলাই অভ্যুত্থানটা আসলে যেখানে আমরা সর্বস্তরের মানুষকে পেয়েছি, সেখানে রিক্সা চালক যেমন প্রাণ হারিয়েছেন, একজন চাঁদ দোকানদার যেমন জীবন দিয়েছেন, সব শ্রেণীকে আমরা পেয়েছি। এই আন্দোলনটিতে আসলে যদি বিভিন্ন পক্ষের ভূমিকার কথা বলা হয়, মনে করেন কিনা যে অবশ্যই ছাত্রদের নেতৃত্বে ছিল, এখানে আমরা যেন এই পরিস্থিতিটা না তৈরি হয় যে আমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, আমাকে দেওয়া হচ্ছে না, এই জাতীয় বিষয় অবতার যেন না হয়, সেটি আসলে মনে করেন কিনা যে এখানে আসলে বিভিন্ন পক্ষের যে ভূমিকা
এটি তো আসলে সামষ্টিক একটা ভূমিকাই ছিল, সেইটা নিয়ে আসলে যদি একটু বলতেন। সেটা তো একটা প্রবণতা সেরকম দেখা যাচ্ছে, একটাকে মানে কুক্ষিগত করার। কেউ মনে করলো আমাদের অর্জন, কেউ মনে করছেন না আমাদের ছিল, কিন্তু সাধারণ মানুষ তো উপেক্ষিত থাকছে, তাদের অবদানটাকে সেভাবে আমরা স্বীকার করছি না, সেটা তো অন্যায় হচ্ছে। তো একটা সবকিছুর মূলেই তো গণতন্ত্র থাকবে, নির্বাচন থাকবে, সেগুলির লক্ষ্যে যদি আমরা এগিয়ে যাই তো এগুলির মূল্যায়নটা হতে হবে। ছাত্রদের বয়স কম, তারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে হঠকারিতা করে ফেলছে, সেটা সত্যি কথা, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে অভিভাবকদের এবং রাজনৈতিক দলগুলির দায়িত্ব হচ্ছে তাদেরকে সঠিক পথে তাদেরকে বুঝিয়ে সেভাবে বলা যে এইটা সঠিক পথ, এভাবে যেতে হবে। তারা রাজনৈতিক দল করবে বলেও শোনা যাচ্ছে, তো করুক, অসুবিধা নাই, ভোটে আসুক, দেখা যাক তাদের জনপ্রিয়তা কতখানি, বা নতুন নেতৃত্ব তৈরি হোক সেখানে। কিন্তু ছাত্রদের থেকে আমি অভিভাবকদের যারা বয়স্ক আমাদের দায়িত্বটাই বেশি এবং রাজনৈতিক দলগুলির দায়িত্বটা বেশি। রাজনৈতিক দলগুলিকে কিন্তু এই যে জনপ্রত্যাশার তৈরি হয়েছে জুলাই বিপ্লবের পরে, আপনি যেটা বললেন সেটার ভাষাটা কিন্তু রাজনৈতিক দলগুলিকে পড়তে হবে, ঠিকমতো সেইভাবে বিহেভ করতে হবে, নিজেদের মধ্যে সংস্কারটা করতে হবে। রাজনৈতিক সংস্কারটা যদি না হয় তাহলে তো সেই আগের মতোই অবস্থা হবে। এখন দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কিন্তু ভালো নয়, এখনও দ্রব্যমূল্য ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। আপনি সামনে কিন্তু অশনি সংকেত দেখা যাচ্ছে, গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাব এসছে, সেটার ফলে কিন্তু একটা দুর্ভিক্ষ লেগে যেত, একটা ভয়ঙ্কর বিপর্যয় তৈরি হতে পারে। আর ইন্ডিয়া তো রেডি হয়ে আছে, আপনি কিভাবে বিপাকে ফেলা যায় এবং হাসিনাকে আশ্রয় দিয়ে একটা টানাপোড়েন তৈরি করে রেখেছে। সীমান্তে হত্যাটা বন্ধ হয়নি, যতই বড় বড় কথা বলুক। বিক্রম মিশ্রি তাদের পররাষ্ট্র সচিব এসে বলে গেছে যে কারো অবস্থান সুসম্পর্কের ক্ষেত্রে বাধা হবে না, কিন্তু কার্যত আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো কথা এবং কাজে ভারতকে মিল দেখাতে হবে, আমাদের সৎ প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। ভারতকেও আমাদের দরকার, তাদেরও আমাদের দরকার। সুতরাং একটা যদি একটা এমিকেবল একটা সলিউশন না হয় তাহলে তো সামনে বিপর্যয় দুই দেশের জন্য অপেক্ষমান। আপনি দেখেন পেঁয়াজের ঘটনাটাই যদি বলি, পেঁয়াজের ভারতে এত উৎপন্ন হয়, যদি রপ্তানি না হয় কৃষকরা আন্দোলন করে কিন্তু মহারাষ্ট্রে, এবং এর মধ্যে সম্প্রতি $100 পেঁয়াজের দাম কমিয়েছে আমাদের দেশের। হ্যাঁ, সেটাও আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে। আপনি দেখেন ফুলকপি একটা 50 পয়সা, ভ্যান ভাড়াটা হচ্ছে না, ভয়ঙ্কর একটা অবস্থা। সেগুলি তো সরকার অ্যাড্রেস করতে পারছে না। সরকার কেন সেখান থেকে কিনে এনে, ঠিক আছে 50 পয়সা ফুলকপি আমি 10 টাকায় কিনবো, আমি তো সেটা পারছি না। মাঝখানে 2-3 হাত বদল হচ্ছে। তো একটা কোথাও একটা মেকানিজমের মধ্যে গোলমাল আছে, সেগুলি কিন্তু সঠিকভাবে অ্যাড্রেস করতে হবে। না হলে আগের মতোই যদি হয়, মানুষ যদি বলে যে আগের আমলই ভালো ছিল, এর চেয়ে তো মর্মান্তিক কিছু হতে পারে না। এটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। সুতরাং আমি মনে করি সব রাজনৈতিক দল কিংবা 23 জন উপদেষ্টা কিংবা ছাত্রদের উপরে সব দায় চাপিয়ে দিলে হবে না। আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে এই অভ্যুত্থানের ফসলটা যেন ঘরে ঘরে যায়, সেটার ব্যাপারে যেন আমরা যথাযথ ভূমিকাটা পালন করি, পরমসহিষ্ণু হয়ে উঠি, এবং আমরা একটু ছাড় দিয়ে একটু ত্যাগের মানসিকতাটা থাকে, আমরা যেন একটা সুস্থির লক্ষ্যে এগিয়ে যেতে পারি, একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই সেটি আমাদের কাম্য। আমরা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনার কাছে যদি একটু জানতে চাই, আমরা আসলে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করছি, বিভিন্ন পক্ষের যে ভূমিকার কথা আসলে বলছি, যেটি কবি হাসান হাফিজও বলছিলেন যে আমরা অনেক সময় এটা করি যে আমরা মনে করি যে এই আন্দোলনটার বেশি ক্রেডিট বোধহয় আমার হওয়ার কথা ছিল, আমি বিএনপি আজকে মনে করলো না এখানে আমার অবদান বেশি, ছাত্ররা মনে করলো আমার অবদান বেশি। সেই জায়গায় ভেদাভেদ যেন তৈরি না হয়, সেরকম একটা পরিস্থিতির মানে মনে করেন কিনা যে সেই জায়গাটায় আসলে আমরা যেন চিন্তাটা একটু উদারভাবে করতে পারি, যে এটা আসলে জাতীয়ভাবেই আসলে একটা আন্দোলন সফল হয়েছে, সবার একটা অংশগ্রহণ ছিল সেখানে। মনে করেন কিনা যে এখানে আসলে কারো বেশি কারো কম, যে কোনো কাজেই তো আসলে কারো বেশি কাজের পরিশ্রম করতে গিয়ে একটু বেশি করেন, কেউ একটু কম করেন, সেটা হয়। কিন্তু আমরা কি সেটা ভাগাভাগির দিকে বা এই ধরনের আলোচনা যখন হয় সেটা দুঃখজনক কিনা? এটা দুঃখজনক ইন এ সেন্স। আসলে দেখুন, আমাদের জাতীয় যদি স্ট্র্যাটেজিক কালচার বলি, একটা জাতির যে চরিত্র, এটা যদি আমরা বিশ্লেষণ করি, এটা তো কালচার তো আর একদিনে হয় না। ইয়েস টুগেদার যে প্র্যাকটিসটা করে ওইটাই হলো কালচার। আমরা কিন্তু বেসিক্যালি প্রতিক্রিয়াশীল। এই এত বড় একটা বিপ্লব ঘটলো, এই বিপ্লব ঘটার পরে আমাদের যে প্রাথমিক দায়িত্ব ছিল, প্রোক্লামেশনটা কিন্তু তখনই হওয়ার কথা ছিল, তখনই লক্ষ্য কী মানে কোথায় যাবে, কি ভিশন হবে, এগুলি করা উচিত ছিল। এগুলি না করে আমরা ভাগ বাটোয়ারা ব্যস্ত হয়ে গেলাম, মানে ক্রেডিট নেওয়া শুরু করলাম কে কত বেশি করেছে। আমি অনেক আগে সেই 80-র দশকে একটা বই পড়েছিলাম, ডক্টর আহমেদ শরীফের একটি প্রত্যয়ের পুনর্বিবেচনা, একটা প্রবন্ধ পড়েছিলাম, অত্যন্ত কঠিন। আমি তো ইন্টারমিডিয়েট ছাত্র, তো মানে 10-12 বার পড়ার পরে আমি যেটা বুঝেছি যে একটা জাতিকে এগিয়ে নেওয়ার জন্য
রিভাইভালিজমের প্রয়োজন নাই। আমার কি ছিল না ছিল, কি করেছে না করেছে, নাথিং, এগুলো কোনো প্রয়োজন নাই। পৃথিবীর ইতিহাসে যে জায়গায় যারা ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে প্রায়োরিটাইজ করতে গেছে, সেই জাতি কিন্তু পিছিয়ে পড়েছে, যে আমরা একটি তেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, এখানে জাতীয় ঐক্যর ক্ষেত্রে যে এখন এতদিন পরে 4-5 মাস হয়ে গেল, কিছুদিন আগে প্রফেসর ইউনূসের কাছে গিয়ে সব রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের কথা বলল। এখানে সবচেয়ে বড় গ্যাপটা কি? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটা শক্তি, এটাকে অস্বীকার করতে কেউ পারবে না তো। এবং সেই আওয়ামী লীগের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে। আমি আপনাকে 2001 সালে নির্বাচনের আমি খতিয়ানটা দেই। আওয়ামী লীগ পেয়েছিল 40.17 ভোট, সিট পেয়েছে 65টা। হ্যাঁ, আবার 40.97, 40-এর ঘরেই কিন্তু এই ভোট পেয়ে বিএনপি পেয়েছে 153টা সিট। তার মানে কি আওয়ামী লীগের ভোট ব্যাংক আপনি অস্বীকার করতে পারবেন? শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার পতন হচ্ছে, কিন্তু বাংলাদেশের 30-35% লোক যে আওয়ামী লীগ, এটা আপনি অস্বীকার করতে পারেন? এই যে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হলো, সেখানে কি আওয়ামী লীগের লোক ছিল? তাহলে 70% মানুষকে আপনি বাইরে ঐক্য হবে কি জন্য? কিভাবে হবে? এটা কি সম্ভব? সুতরাং আজকে এই যে অনেকে বলছে যে ছাত্রলীগকে বাদ দিতে হবে, আওয়ামী লীগকে বাদ দিতে হবে, এটা সবচেয়ে বেশি বিরোধিতা করতেছে বিএনপি। কারণ কি? যদি আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বিএনপির জন্য পরবর্তীতে 5 বছর টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। এই বাস্তবতাকে আমরা মেনেছি। আমি অস্বীকার করছি না যে স্বৈরাচারী কাজ হয়েছে, যে অন্যায় জুলুম গুম হয়েছে, তার জন্য আপনি শতবার হাজারবার শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যত নেতা নেত্রী পারেন সবাইকে আপনি শাস্তি দেন, জেল দেন, ফাঁসি দেন, সবই কিছু। আওয়ামী লীগকে তো আপনি ফাঁসি দিতে পারেন না, ব্যান করতে পারবেন না। 1949 সালের একটা দল, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? সুতরাং কোনোদিনই সম্ভব না। সুতরাং যখন আপনি জাতীয় ঐক্য ডাক দিবেন, তখন আপনার সকল মানুষকে ডাকতে হবে, এটা ডাকা হচ্ছে না। আর এখন কারা জাতীয় ঐক্যের প্রয়োজন ডাক করছে? একটা বিশেষ গোষ্ঠী। তাহলে এখন পরিস্থিতিটা কি? মাঠের অবস্থা কি? মাঠে কি সবাই কি এখন সমানভাবে বিপ্লবকে কাজে লাগানোর জন্য কাজ করছে? এখানে কি যারা সুবিধাভোগী, যাদের ক্ষমতা আছে, যাদের প্রভাব আছে, প্রশাসনে যারা আছেন তারা তো তাদের মতো করে অফকোর্স আমি একটা উদাহরণ দেই। জাতীয় ঐক্যের একটা প্রতীক হতে পারতো সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী, সেটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। সেটাকে প্রত্যেকটা সরকারের সময়, এই যে দেখুন এতগুলি দানব তৈরি হলো যে সেনাবাহিনীর থেকে, ওই সেনাবাহিনী তো সংস্কারের কথা উঠলো না, গোয়েন্দা বাহিনী তো সংস্কারের কথা উঠলো না। এই যে গত 3-4 দিন আগে যে আপনার 12 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গুম খুনের কারণে, তার মধ্যে 10 জনই হলো সেনাবাহিনীর, তার মধ্যে 3 জন ডিজি গোয়েন্দা বাহিনীর ছিলেন। এখন এইটা যদি করে হয়, তাহলে দিন শেষে কি এই খুন গুমের সাথে শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যরাই জড়িত ছিল? ভবিষ্যতে কি কোনো সেনাবাহিনীর কোনো অফিসার ডিজিএফআইতে চাকরি করতে যাবে? আপনারা তো রাজনৈতিকভাবে নগ্নভাবে ব্যবহার করেছেন, এখানে কি আর কারো কোনো দায়িত্ব নাই? তাহলে আজকে দিন শেষে যেখানেই ঘটনা ঘটুক না কেন, সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা একটা বিশাল একটা, এবং এতগুলি অঘটন ঘটছে সেনাবাহিনীতে, অনেক অনিয়ম হচ্ছে, কই সেনাবাহিনী বা গোয়েন্দা বাহিনী সংস্কারের তো প্রশ্ন উঠলো না। আপনি যদি এইরকম একটা সংস্কার না রাখেন, আবার একটা বিশাল একটা মাইন আপনি ভূমিতে রেখে গেলেন, আবার পরবর্তী রাজনৈতিক সরকার আসবে, সেও একইভাবে আপনার ব্যবহার করবে। আমি একটা ডিজিএফআইয়ের একটা উদাহরণ দিয়ে বলি। এটা 2011 সালের কাহিনী। আমি তখন অধিনায়ক একটা ইউনিটের। আমাকে ঢাকা থেকে ফোন করে বলা হলো যে আমার উপ অধিনায়ক, যে মেজর অমুককে আছে তোমার এখানে, যে হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ, যে হ্যাঁ ওকে ধরে রাখো, আমরা একটু পরে নিয়ে আসবো। তো যাক, ঢাকা থেকে পড়ে গেল, তাকে তুলে নিয়ে আসা হলো। হ্যাঁ, সেই অফিসার তার আগে ডিজিএফআইতে ছিলেন। এরপরে তো সন্ধ্যাবেলা ওই অফিসারের মিসেস আমাকে ফোন করলেন যে ভাই আমার হাজব্যান্ড কোথায় গেল, আমি এটুকু জানতে পারবো না? তো আমি মানবিক কারণে আরেকজনকে ফোন করলাম, যিনি আমার সিও ছিলেন, অধিনায়ক ছিলেন, উনি আবার ডিজিএফআই কর্মরত। আমি বললাম স্যার আমার টোয়াইসিকে ধরে নিয়ে গেছে, এই অবস্থা, ও কোথায় আছে? আমাকে উত্তর একটা দিলেন খুব চমৎকার, ও আগে যেখানে ধরে আনতো ওকে ওখানেই রাখা হয়েছে। তার মানে ব্যাপারটা কি? তখন তো বিএনপির সময় ছিল, ওই অফিসার বিএনপির সময় এই ধরনের অপহরণ বা অন্য ধরনের গুম খুনের কথা আমি নাই বলি, এটা তো সেই করেছে। যেই পালাবদল হলো সেই অফিসারকে নিয়ে আসছে ডিজিএফআই, আজকে আবার ঘটনা পালাবর্তন। না হলে তার মানে রাজনৈতিকভাবে এই দলগুলো এই ধরনের ফোর্সগুলো ব্যবহার হচ্ছে। এবং দেখুন এত জনপ্রিয় একটা করে গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, 10 বছর পরে এত অপমানকর ভাবে কেন বিদায় নিতে হচ্ছে? এবং প্রত্যেকবারে আমরা সেটাই লক্ষ্য করছি। 10 বছর পর ওয়েট, মানে আবার প্রস্তুত থাকেন। এই বিপ্লব ব্যর্থ। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই বিপ্লবের কোনো সুফল আমরা ঘরে তুলতে পারি নাই। জাতীয় ঐক্যের কোনো এলিমেন্ট, আমি অবশ্যই ভাইয়ের মতো আশাবাদী থাকতে চাই। একজন দেশপ্রেমিক হিসেবে এভরি ব্যাড সিস্টেম
বিটস এ গুড পারসন, একজন ভালো মানুষকে সবসময় আহত করবে, কিন্তু আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। এখন একটা সময় ছিল। এই ব্যর্থটা কেন মনে হচ্ছে আপনার কাছে? যে ব্যর্থতা হচ্ছে কালচার আমাদের রাজনীতি। দেখুন 90 সালেও আমরা 80-র দশকে আমরা রাজনীতি যারা দেখেছি, একটু সচেতন, আমার পরিবার যেহেতু রাজনৈতিক পরিবার, দেখেছি এক বাড়িতে বাবা জামাত ইসলাম করে, ভাই বিএনপি করে, আরেক ভাই জাতীয় পার্টি করে, একই পরিবারের 4 জন 4টা রাতের বেলা সুন্দর ঘুমাতো, এক বাড়িতে ঘুমাতো। এখন সেটা হচ্ছে না। এখন এক ভাই গিয়ে থানায় গিয়ে বলতেছে ভাইজান আজকে ঘরে আছে, ধরে নিয়ে যান। তো এই যদি রাজনৈতিক বিভক্তির হয়, প্রতিহিংসার হয়, তাহলে কিভাবে আপনি ঐক্য সেখানে আসেন? পরিবারের মধ্যে ঐক্য থাকছে না। ঐক্য কোথায়? নেক্সট যেখানে অন্যায় জিনিস আছে, সুবিধা আছে। আপনি কি মনে করেন না আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এখন বিএনপির লোককে দিয়ে চাঁদাবাজি করছে? অস্বীকার করতে পারেন? শত প্রমাণ আছে, এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন। তাহলে কথা হলো যে আপনারা কিভাবে আশা করেন চরিত্র কি চেঞ্জ হয়ে গেল? চরিত্র চেঞ্জ করে আমরা এখন অভিযোগ শুনছি যে চাঁদাবাজির হাত বদল হয়েছে। এই চাঁদাবাজি, তাহলে চাঁদাবাজি যদি নাই বেড়ে থাকে তাহলে জিনিসপত্রের দাম এত বাড়ছে কি জন্য? কারণটা খুবই সিম্পল। আগে যে 100 ভাগ চাঁদাবাজ ছিল তার মধ্যে 70 ভাগ ভেঙে গেছে, তাই না? তাহলে 30 ভাগ আছে, এখানে আবার নতুন করে 100 ভাগ যোগ হয়েছে, 130 ভাগ। আপনি দেখেন কোন জিনিসটার আইটেম। আজকে কেন গ্যাসের দাম ডাবল করতে হবে? ভোজ্য তেলের দাম কমেছে, এখন ধানের হচ্ছে সবচেয়ে মানে ভরা চালের দাম বাড়ছে। আপনি বলেন কোন জায়গাটা আপনি নিত্য আলু সবজির দাম তো কমবে, বিকজ এটা শীতকাল। তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের আবার অন্যদিকে কৃষক কিন্তু প্রতারিত হচ্ছে। কৃষক হবে তো স্বাভাবিক, বিকজ তাদের তো ন্যায্য পাওনা, এটা তো পাচ্ছে না। মধ্যবর্তী ওই যে চাঁদাবাজ, যে সবজিটা আপনি রংপুর বা যশোর থেকে ঢাকায় নিয়ে আসছেন, রাস্তা এর যে দাম তার থেকে 3 থেকে 4 গুণ চাঁদাবাজ কোথায়? চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো তাহলে কিভাবে আপনি আশা করেন যে এর মধ্যে হঠাৎ করে একটা জিনিস আসবে যে দ্রব্যমূল্যের দাম কমে যাবে? সরকারের এখানে কি করণীয়? সরকার তো চেষ্টা করে, সরকারের চেষ্টা, সরকারকে সহযোগিতাও করতে হবে। সরকারকে সহযোগিতা আমি অবশ্যই সাধারণ মানুষ করবে, কিন্তু আমি সরকারের আন্তরিকতারও ঘাটতি দেখতে পাচ্ছি। তাদের ব্যর্থতা স্বীকার করতে হবে। প্রফেসর ইউনূস খুব স্পষ্ট বলেন যে ভাই আমরা এই কাজের লোক না, আমাদেরকে আনা হয়েছে, আমরা চেষ্টা করব, ক্লিক করলে ভালো, না করলে মানে সরি। এই ধরনের স্টেটমেন্ট দেওয়া তো একদিক খুবই সোজা সাপটা কথা, বুঝলাম, কিন্তু কথা হলো যে সকল মানুষ তো সহযোগিতা করছে না। আজকে যদি সবাই একসাথে বলতো ভাই আর যাই হোক না কেন কোনো চাঁদাবাজি থাকবে না, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে রেখেছে, একদম পুতুল সাজিয়ে রেখেছে। কেন সেনাবাহিনীকে কোনো প্রয়োগ হচ্ছে না? এইভাবে সেনাবাহিনীর অপব্যবহার হচ্ছে। আজকে যদি সেনাবাহিনীকে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা একটা ছোট ডিটাচমেন্ট দিতে হতো, বিশ্বাস করেন 1 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি সব শূন্যের কোঠায় নেমে যেত। কেন করা হচ্ছে না? তাহলে এখানে আন্তরিকতার ঘাটতি আছে, বুঝতে হবে। আইদার সরকারের অথবা যারা চাচ্ছে, এবং অনেকে চাচ্ছে না। অনেকে দেখুন এই নির্বাচন নিয়ে কি আমরা জাতীয় ঐক্যতে আসতে পারছি? সামান্য একটা বিষয় যে এই বছরের শেষে হয় ডিসেম্বর থেকে শুরু হলে বড়জোর জুনে যেতে পারে, এইটা একটা বিষয়। সেটা নিয়েও এরপরে বলছে যে আমাদের রোডম্যাপ লাগবেই। আর রোডম্যাপটা কি হতে পারে? শুধু নির্বাচনের ডেটটা ঘোষণা করা, এই বাদে তো কিছু না। এই জায়গায় আমরা ধৈর্য রাখতে পারছি না, এবং কোনো একটা রাজনৈতিক দল চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, আবার অনেকে চাচ্ছে না সংস্কার হোক। তাহলে কথা হলো যে আপনারা কি এই জায়গাটা নির্বাচনের জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছেন না? সেটাও আমরা আসলে, তাহলে কোন জায়গাটা? তাহলে আপনি জাতীয় ঐক্যর মতো এত বিশাল একটা জিনিসের স্বপ্ন দেখবো কিভাবে? দিবা স্বপ্ন হয়ে যাবে। কবি হাসান হাফিজ, আপনার কাছেও আসলে একই প্রশ্ন রাখবো যে বিশেষ করে এই ঐক্যের জায়গাটিতে যে হতাশাগুলো আসলে তৈরি হচ্ছে, সেটি সঙ্গত কারণেই এর মধ্য থেকেও তো আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। সেই জায়গাটা নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। তার আগে আমাদের একটা বিরতি নেবার আসলে সময় হয়েছে। দর্শক, আড়াইসির গণতন্ত্রে আমরা কথা বলছি জাতীয় ঐক্য এবং বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে। আমরা কথা বলবো আরও একটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। সাথে আছি বাবু কামরুজ্জামান। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে 2 জন অতিথি রয়েছেন। আমরা কথা বলছি জাতীয় ঐক্য, বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে। সাথে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক। আরও একবার স্বাগত জানাচ্ছি। কবি হাসান হাফিজ রয়েছেন, সম্পাদক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা কবি হাসান হাফিজ আপনার কাছে আসতে চাই। যে কথাগুলো আসলে শামীম কামাল বলছিলেন, যে আসলে এক ধরনের হতাশার কথাই আসলে আসছিল, আক্ষেপের কথাও আসছে। কারণ আমরা তো আসলে একটা পরিবর্তন চাই, পরিবর্তন যেটি আসলে 53 বছরে বাংলাদেশের মানুষ বারবার ভুলুণ্ঠিত হয়েছে, বারবার গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে তারা আসলে বিচ্যুত হয়েছে, বঞ্চিত হয়েছে, যে কারণে আসলে এই হতাশাগুলো আসলে তৈরি হচ্ছে। আমরা যখন দেখি যে একটা ডিজিএফআইয়ের মতো বা আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে র্যাবের কথা বলি বা গোয়েন্দা সংস্থা বলি, এগুলোও যখন বিতর্কিত হয় তখন সেটা আসলে জাতির জন্য
হতাশাজনক একটা পরিস্থিতি তৈরি করে কিনা, এবং সেই জায়গা থেকে, সেই পুরনো রেওয়াজ থেকে আমরা কি বেরিয়ে আসতে পারবো মনে করেন কিনা? পারতেই হবে, কিন্তু সময় লাগবে। এটা রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য, কুক্ষিগত করে রাখার জন্য, কিয়ামত পর্যন্ত বেঁচে মানে ক্ষমতায় থাকার জন্য সমস্ত কিছু করে ফেলা হয়েছে, সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, শুধু ব্যক্তি, দলীয় এবং গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করতে গিয়ে সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে। তো এটাকে রিকনস্ট্রাক্ট করতে তো সময় লাগবে, এবং আমরা রাতারাতি কিছু আশা করতে পারি না। তো এই যে একটা ধ্বংসের যে সংস্কৃতি, সেটাকে পুনর্গঠন করার জন্যে আমাদের অনেক দূর যেতে হবে, এবং সেই পথটা খুব বন্ধুর এবং খুব কাটা বিছানো পথ, এবং বিপজ্জনক, বিপদসংকুল। যে সংকট তৈরি হয়েছে এবং আস্থাহীনতা তৈরি হয়েছে, মানুষের মধ্যে শঙ্কা, দোলাচল, অনিশ্চয়তার যে একটা বোধ তৈরি হয়েছে, এবং এটা আরও বাড়বে যদিও নিত্যপণ্যের এটাকে আমরা কন্ট্রোল করতে না পারি, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারি। তো উনি বলেছেন, আমিও এটা বলতে চাই, যে এই সরকারের মধ্যে অদক্ষতা, বিচক্ষণতার অভাব, অপরিপক্কতা কোনো কোনো ক্ষেত্রে আছে, ফলে তারা সেভাবে সেটা অ্যাড্রেস করতে পারেনি। এই প্রোক্লেমেশন কেন শহীদ মিনারে না গিয়ে কেন বঙ্গভবনে গেল, এবং সংবিধান রাখবে কি রাখবে না, এইসব দ্বিধা দ্বন্দ্ব, নানান ধরনের কিন্তু কারেন্ট, আন্ডার কারেন্ট এগুলি চলছে। এবং আপনি দেখেন এই সরকারের সময়ে যত বিদ্রোহ হলো, যত নাশকতামূলক কর্মকাণ্ড হলো, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে আপনি জোড়া দিলে কিন্তু এতটা দেখবেন না। অভিনব সব আন্দোলন তৈরি হয়েছে, এবং আরও হবে ভবিষ্যতে। তো সেই পথ দিয়ে কিন্তু যেতে হচ্ছে। আমি বলেছি যে সেই পথটা অমসৃণ এবং রক্তাক্ত পথ, সেখানে কিন্তু অনেক মূল্য আমাদেরকে দিতে হচ্ছে, এবং হয়তো ভবিষ্যতে আরও দিতে হবে। তারপরে আমরা আশাবাদী তো হতেই হবে, না হলে মানুষ বাঁচে কী করে? মানুষ চায় যে একটা সুন্দর স্থিতিশীল একটা পরিবেশ আসুক, একটা যেন শান্তি, স্বস্তি, দুমুঠো ভাত খেতে পারে, শান্তিতে একটু ঘুমাতে পারে। সাধারণ মানুষের চাওয়া কিন্তু খুব সামান্য, তো কিন্তু সেটাই আমরা এনশিওর করতে পারি নাই। পারতে হবে এটা যে কোনো মূল্যে, তো সেটার জন্যে সময় লাগবে, অপেক্ষা করতে হবে, কিন্তু কতখানি সেটাই হলো কথা। সেই ক্ষেত্রে আমি বলছি রাজনৈতিক দলগুলিকে এই ভাষাটা পড়তে হবে এবং নিজেদেরকে সংস্কার করতে হবে। এই সংস্কারের বিষয়ে একটু বলবেন কিনা হাসান হাফিজ, যে মানে সংস্কারের বিষয়েও কি রাজনৈতিক দলগুলো ধৈর্য দেখাচ্ছে? ধৈর্য দেখাচ্ছে না, সেভাবে কোঅপারেটও করছে না, এবং সরকারও কিন্তু এই সংস্কারের ব্যাপারে তারা সংস্কার কমিশন গঠন করেছে 15টা, কোনোটা গঠিত হয়েছে এত পরে যে সেগুলি 1 মাস 2 মাসে কাজ করা সম্ভব না, কারণ এত স্টেক হোল্ডার, এত প্রশ্ন, এত দাবি, সেগুলিকে অ্যাকোমোডেট করা, সুপারিশ করা, সেগুলি প্রসেস করা। আবার রাজনৈতিক দলগুলিকে সেভাবে আস্থায় সরকার নিচ্ছে না। রাজনৈতিক দলগুলি তো বাস্তবায়নটা করবে, তাদেরকে যদি ইনভলভ না করে, তারা সংস্কার হলো, তারা মানলো না ইলেক্টেড হয়ে, দেশ তো আলটিমেটলি রাজনৈতিক দলগুলি চালাবে। তো এই গ্যাপটা রয়ে গেছে। তারা বলছে যে হ্যাঁ আলাপ আলোচনা করবে, কিন্তু আমরা এর মধ্যে যা দেখেছি 2বার 3বার রাজনৈতিক দলগুলিকে ডেকেছে, একদিনে 10টা দলের সঙ্গে তো কথা বলা যায় না। আপনি 2 ঘন্টা 5 ঘন্টায় তার এটা একটা দীর্ঘ আলোচনার ব্যাপার, অনেক বিতর্কের ব্যাপার, তারপরে কিন্তু একটা সলিউশন আসা যাবে। সবাইকে আস্থায় নিতে হবে, এইটা হলো মূল কথা। সবগুলি রাজনৈতিক দলকে নিতে হবে। আওয়ামী লীগের ব্যাপারটা এখনও ফয়সালা হয় নাই, ফয়সালা হতে হবে, কারণ আওয়ামী লীগকে আপনি একটা বাদ দিয়ে তো কিছু করতে পারবেন না। আওয়ামী লীগ কিন্তু বিরোধী দল হিসেবে অত্যন্ত শক্তিশালী, সেটা আমরা অতীতে দেখেছি। ভাঙচুর, ধ্বংস, অগ্নিসংযোগ, লুটতরাজ, এগুলির নাশকতার কাজে কিন্তু তাদের মতো দক্ষতা অন্য কোনো পার্টির নেই আসলে। না, কিন্তু আবার এই কথাও তো হচ্ছে যে আওয়ামী লীগ থাকবে না, তারা 3 টার্ম অন্তত নির্বাচনে না, সেটা আপনি এখন কি করে বলেন? বিচার হোক, সেখানে কিন্তু যারা দোষী তাদের বিচার হোক। সব আওয়ামী লীগ তো আর খারাপ না, 100% তার সবাই অপরাধ করে নাই, তাই না? কিন্তু আমাদের তো অন্যদিকে নির্বাচনের চাপও রয়েছে, এই বিচার হওয়ার জন্য সময় প্রয়োজন, অন্যদিকে আবার নির্বাচনের জন্য চাপ। এবং এটা বলা হচ্ছে যে আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন। তো এখন এগুলি সাইমালটেনিয়াসলি চালাতে হবে। সংস্কার তো একটা অন্তহীন প্রক্রিয়া, তাই না? সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেটার একটা পরম্পরা থাকবে। আপনি রাতারাতি 1 বছরে 2 বছরে সংস্কার শেষ করতে পারবেন না। সংবিধান তো একটা বিশাল ব্যাপার, এটার মধ্যে তো আপনি চট করে 2 মাসের মধ্যে একটা কোনো ফর্মুলা আপনি জোর করে দিতে পারেন না। এটা একটা জোর করে একটা কিছু আপনি চাপিয়ে দিলেন, সেটা তো হবে না। এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে। আমাদের সংবিধান এতবার সংশোধিত হয়েছে, সবগুলি হয়েছে কিন্তু দলীয় স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে,
কিন্তু আমরা সেইটার সুফলটা পাই নাই, পাওয়ার কথাও না, যেহেতু ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলি করা হয়েছে। ফলে আবার নতুন করে কিন্তু ঢেলে সাজাতে হবে, সেটা কিন্তু রাজনৈতিক দলেরই ব্যাপার। তো এখন আপনি একটা কিছু করলেন, রাজনৈতিক দলকে সেটার মধ্যে ইনভলভ করলেন না, তারা সেটা মানবে কেন? তাই না? এইখানে কিন্তু একটা বড় একটা প্রশ্ন আছে এই সরকার এখন বলছে তাদের সততা দেশপ্রেম নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু দক্ষতা নিয়ে প্রশ্ন আছে, পরিপক্কতা নিয়ে, বিচক্ষণতা নিয়ে প্রশ্ন আছে। আসবো আপনার কাছে আবারও। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা আজকের এই টেবিলে যে আলোচনাগুলো করছিলাম, যে আলোচনাগুলো হয়তো অনেক সময় গত 15-16 বছর আসলে করা যায়নি, আজকে যেভাবে আমরা গোয়েন্দা সংস্থার সংস্কারের কথা আপনি বলছেন, সেনাবাহিনীর সংস্কার, যে আলোচনাগুলো আসলে সবাই এক ধরনের ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে আমরা দেখেছি, বা যেটি বলছিলেন সেনাবাহিনী ব্যবহার হওয়া, সেটি যেমন জাতির জন্য একটা দুঃখজনক। এই সংস্কার আলোচনাটা যখন উঠছে, এই সংস্কারটা আসলে মানে কিভাবে করা যেতে পারে, বা এই সংস্কারটার বিষয়ে আপনি কতখানি আশাবাদী, বা সেনাবাহিনীর বিষয়ে আপনি যেটি বলছিলেন সেটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে কিভাবে চাইলে করতে পারে বা করার উচিত মনে করেন কিনা? দেখুন, আমি এই সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার সংস্কারের বিষয়ে আমি শুধুমাত্র মানে দাবি করছি না, আমার একটা আবেগ ঘন একটা অবস্থান আছে। বিকজ এই বাহিনীর আমি সদস্য, আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, কৈশোর থেকে বলতে পারেন যৌবন এবং মানে পৌরত্বের একটা বড় অংশ আমি দিয়েছি। এবং আমি আমার দেশের জাতির জন্য আমার যেভাবে পার্বত্য চট্টগ্রামে আমি জীবন মানে বাজি রেখে আমি কাজ করেছি, আমি জাতিসংঘ মিশনে। সুতরাং এই সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের রাজনীতি হবে, আই এম দ্য লাস্ট ম্যান টু অ্যাকসেপ্ট ইট। আমি শুধু না, আমার মনে হয় যে 99% সশস্ত্র বাহিনীর সদস্য এটা চাইবে। কিন্তু কথা হলো সংস্কার কেন প্রয়োজন, তার একটা আমি ছোট্ট উদাহরণ দিই। আমরা যখন ইয়াং অফিসার, ক্যাপ্টেন বা মেজর, আমরা ভালো মতো পড়াশোনা করতাম, ট্রেনিংয়ে ভালো করতাম, যাতে বিএমএতে প্রশিক্ষক যেতে পারি, এসআইএনটিতে স্কুল অফ ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স যেতে পারি। হ্যাঁ, এগুলি ছিল আমাদের টার্গেট। তো এখনকার অফিসার যারা আছে তারা এগুলি চায় না, তারা কোনো রকম ডিজিএফআইতে যাইতে চায়, পিজিএর যাইতে চায়, এসএফে যাইতে চায়। কারণ কি জানেন, এভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক রথী মহারথীদের কাছাকাছি গিয়ে ক্ষমতা প্রতিপত্তি অটোমেটিক্যালি জেনারেল পর্যন্ত হওয়া যায়। এই যে জেনারেল জিয়াউল হাসানের কথা শুনে, তার পিএসসি পর্যন্ত নাই। পিএসসি ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হওয়া যায় না। সে মেজর জেনারেল হয়েছে এবং আল্লাহর তাআলার অশেষ রহমত যে পতন হয়েছে, সে সেনাপ্রধান হতো, চ্যালেঞ্জ দিয়ে সেই পদোন্নতিগুলো নিয়েছে। বর্তমানে যে সেনাবাহিনীতে জেনারেল আছেন, কতটা দুর্বৃত্তায়ন হলে সম্ভব? তাহলে বিষয়টা কেন ওই অফিসার দেখতেছি যে এত কষ্ট করা আমার দরকার কি? আমি যদি পিজিআর, এসএসএফ, ডিজিএফ এতে যাই, আমি যদি রাজনৈতিক দলগুলো অন্যায় এজেন্ডা বাস্তবায়ন করি, তাহলে তো আমার জন্য কোনো বিষয় না। এবং এভাবে অনেক ভালো অফিসার বঞ্চিত হয়েছে। কই এই যে 764 জন ব্যুরোক্র্যাটকে যে পদোন্নতি দেওয়া হলো 3 ধাপ করে, সেনাবাহিনীতে কেন দেওয়া হলো না? সেনাবাহিনীতে একমাত্র হচ্ছে মানে অকালীন অবসর দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে। কারণ কি, উনি একটা শক্ত রাজনৈতিক দলের অবস্থান থেকে আসছেন। আমি তো ভুক্তভোগী, আমি তো বঞ্চিত। আমি বলতে লজ্জাবোধ করি, আমি কেন লজ্জিত? আমি চাকরি থেকে রিজাইন করেছি 2022 সালে। আমি এফডব্লিউসিতে আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের মানে আমি ছিলাম চিফ ইন্সট্রাক্টর, প্রধান প্রশিক্ষক। আমার ক্যারিয়ার প্রোফাইল আপনি দেখলে বলবেন যে অ্যাটলিস্ট আই এম অ্যান অফিসার টু মেড। এখন এই বর্তমান সেনাবাহিনীতে এখন অনেক জেনারেল আছেন যারা লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখে না। তারা কীভাবে জেনারেল? কারণ ব্রিগেডিয়ার পর্যন্ত আপনি বোর্ডের মাধ্যমে হবেন, ব্রিগেডিয়ার থেকে মেজর পুরোটাই রাজনৈতিক। এখানে দেখা হচ্ছে হু ইজ ফ্রম গোপালগঞ্জ, হু ইজ ফ্রম আওয়ামী লীগ। আমি বলতে শুনেছি যে আওয়ামী লীগ মাইন্ডেড জেনারেল, বিএনপি মাইন্ডেড জেনারেল, ওর ফ্যামিলি বিএনপি করে, নিরাপত্তা ক্লিয়ারেন্স বলে একটা কথা আছে। কার নিরাপত্তা ক্লিয়ারেন্স হয়? যে আওয়ামী লীগ করেছে গত 15 বছরে, শুধু তার নিরাপত্তা ক্লিয়ারেন্স হয়েছে। যে অন্য দল করেছে, যা চাচা মামা কোনো আত্মীয় স্বজন সামান্য তো বিএনপি জামাতের সাথে ছিল, জীবনে তারা ক্লিয়ারেন্স পায়নি। আগের রেজিমে তাই হচ্ছে, যারা আওয়ামী লীগ করেছে। তাহলে আপনি যদি নিরাপত্তা ক্লিয়ারেন্সের মতো বিষয়গুলি, আজকে যেসব অফিসার যারা বিডিআর মিউটিনিয়ে যেসব অফিসার কথা বলেছেন, তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। কই আজকে এত কিছু হলো, কই সেনাবাহিনীতে তো আপনার সশস্ত্র বাহিনীতে যে যারা বঞ্চিত অফিসার, তাদের কথা কেন আসলো না? এতগুলো যে সংস্কার হলো, কেন আজকে সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্কার নামে সংস্কার হচ্ছে না? বিষয়টা হচ্ছে এটা একটা মরণ ফাঁদ আমরা রেখে যাচ্ছি। এদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। অন্তর্বর্তীকালীন সরকার থেকে অনেক আন্দোলনকারী যারা ছিলেন, মানে যারা বয়সে নবীন ছাত্র, তাদের মাধ্যমে আমরা অনেক বড় একটা অর্জন করেছি। কিন্তু আপনি নিশ্চিত থাকেন, একটা বিপ্লবকে সফল করার জন্য যে পন্থা, যে লক্ষ্য, সে উদ্দেশ্য তার ধারে কাছে নেই। অনেক অযাচিত বিষয় নিয়ে ব্যতিব্যস্ত আমরা। আপনি দেখুন যে রাষ্ট্রপতিকে অভিশংসন নিয়ে শেখ মুজিবের ছবি বঙ্গভবনে রাখা উচিত কি উচিত না। তারপরে এতদিন পরে আপনার বলছে যে প্রোক্লেমেশন কেন আপনার আন্দোলনে পরপর করলেন না? আমি
সফল একটা বিপ্লবের কথা বলি, ফরাসি বিপ্লবের সময় 1789 সালে 20 জুন টেনিস কোর্টে বসেছিলেন অল পার্লামেন্টারিয়ানস, যতক্ষণ পর্যন্ত একটা ভালো সংবিধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা টেনিস কোর্ট ছাড়বো না। একটা ভালো সংবিধান হয়েছে, তারপরে তারা কিন্তু টেনিস কোর্ট ছেড়েছে। কেন আজকে আমাদের বিপ্লবীরা সবকিছু বাদ দিয়ে শহীদ মিনারে বসলো না? এমন একটা সংবিধান তোমরা তৈরি করো যাতে বাংলাদেশে গণতন্ত্র আসে, এগুলো তো করলো না। বরং কি কোনটা করেছে, কার কি হয়েছে সেটা নিয়ে মনে করছে এটা ভাঙা যাবে না বা সংস্কার করা যাবে না। প্রত্যেকটা স্বাধীনতার পরেই এটা একটা সুবিধাভোগী গ্রুপ থাকে, এবং ওই যে ক্ষমতা নিয়ে কে কতটুকু লুটপাট করে, মানে ওয়ার বুটি কে কতটুকু পালে, এটাই ব্যস্ত। আমাদের জাতি হিসাবে এটাই কালচার, এটাই এখন হচ্ছে। এই জন্যই আমি মানে আহত। হোয়াই নেশন ফেলস একটা বই আছে, এখানে বলেছে এ নেশন ইজ নট পুয়ার বিকজ অফ ইটস জিওগ্রাফি অ্যান্ড কালচার, ইট ইজ পুয়ার বিকজ অফ ইটস লিডারশিপ। আপনি দেখেন স্বাধীনতার পর থেকে আমরা কোন নেতৃত্ব পেয়েছি যার মধ্যে সততা, দেশপ্রেম ভীষণ ছিল। সরি, বাংলাদেশে এ পর্যন্ত আমরা পাইনি। সেটা একটা বড় ব্যর্থতা, এবং যে কারণেই মানুষ আসলে, সাধারণ মানুষ এখনো পর্যন্ত তারা তাদের এই কাঙ্ক্ষিত যে সুশাসন, গণতন্ত্র, মুক্তি সেটা এখনো খুঁজে যায়। আমরা আরও কথা বলবো কবি হাসান হাফিজ এবং ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আমরা আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আমরা সমসাময়িক রাজনীতির বিষয়, পাশাপাশি জাতীয় ঐক্য, বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে কথা বলছি। আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি জাতীয় ঐক্য, বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল রয়েছেন, কবি হাসান হাফিজ রয়েছেন। আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের আসলে সময় স্বল্পতা, সংক্ষেপে আর দু একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। কবি হাসান হাফিজ, যে বিষয়টি নিয়ে আমরা শেষ করব যে আলোচনা, যে আমরা আলটিমেটলি জাতীয় ঐক্য বা বিভিন্ন পক্ষের ভূমিকা আমরা একটা সত্যিকার অর্থেই নির্মোহভাবে একটা চমৎকার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন পেয়েছি, কিন্তু সেটিকে আসলে রক্ষা করার যে দায়ভার, সেই জায়গায় আমরা আবার ব্যর্থ হয়ে যেন না যাই। সেই জায়গায় আসলে সতর্কতার জায়গা, সংস্কারের জায়গা, অগ্রাধিকারের জায়গাটা আসলে যদি নিয়ে বলতেন একটু। সেই যে পরমত সহিষ্ণুতাটা লাগবে, একটু ত্যাগ করার মানসিকতাটা লাগবে, না হলে আমরা রাতারাতি যেন কিছু আশাটা না করি। আর 2 মাস, 3 মাস, 6 মাসের মধ্যে আমরা যেন আশাটা না করি। আমরা যেন সবাই চেষ্টা থাকতে হবে যে কিন্তু 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 এটা তো চর্চারও বিষয়। আমরা যদি চর্চা না করতে থাকি এই পরম সহিষ্ণুতা বা যাই বলেন না কেন, ঐক্যের জায়গা, রাজনৈতিক দলগুলির দায়িত্বটা এখানে বেশি। তারা যদি নিজেদেরকে সংস্কার করে সেইভাবে জনগণের চাহিদা অনুযায়ী নিজেদেরকে সংস্কার না করে, তাহলে মানুষের নতুনের প্রত্যাশাটা তো থাকবেই, কিন্তু নতুনরা তো সেইভাবে আসতেও পারছে না। সংহত একটা রূপ আমরা দেখতে পাচ্ছি না, ফলে এখানে কিন্তু হোঁচট খাচ্ছি আমরা বারবার। তার মধ্যেও তো আমাদের আশাবাদী হতে হবে, তাই না? এর মধ্যেই আমাদের পথ চলতে হবে, যতটা সম্ভব সতর্ক থেকে, সচেতন থেকে এই জুলাইয়ের যেই জন আকাঙ্ক্ষা, সেটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এবং সামনের চ্যালেঞ্জটা আমি বলেছি বারবার যে এটা অনেক বড় চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। এর মধ্যে শক্তি দেশের ভেতরে আছে যেগুলি নস্যাৎ করতে চাচ্ছে, দেশের বাইরেও আছে, আঞ্চলিক শক্তি আছে, আন্তর্জাতিক চক্রান্ত আছে। ফলে আরও বেশি সচেতন হতে হবে। এখন কিন্তু আসল পরীক্ষাটা আমাদের এসিড টেস্টটা এখন হচ্ছে। তো একটা নির্বাচন হবে, সেখানে এইটা রাতারাতিও কিন্তু আমরা আশা করব না যে তারা খুব খুব ভালো কিছু একটা রাতারাতি দিতে পারবে। তার মধ্যেও আমাদের চেষ্টা থাকতে হবে, এবং সবাই যেন যার যার দায়িত্বটা পালন করি। আমরা যেন সংযম দেখাই, আমরা যেন অবিচার না করি, সহিষ্ণু হই, এবং ত্যাগের মানসিকতাটা যেন থাকে এবং ধৈর্যটা থাকে। তাহলে হয়তো আমরা চেষ্টা করব যতটা পারা যায় আর কি, 100% তো পাবো না আমরা, যতটা পারা যায় একটু আমরা পজিটিভ দিকে যেন এগিয়ে যেতে পারি। জি, নিশ্চয়ই সেটি কাম্য। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই। আমরা মোটা দাগে অনেক রকম আমরা দেখি অস্বস্তিকর পরিস্থিতি আসলে আমাদের হচ্ছে, এর মধ্যেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে অগ্রাধিকার, আমাদের যে রাজনৈতিক ঐক্য, আমাদের যে জাতীয় ঐক্যের জায়গা, সেটি আরও সুসংহত কিভাবে করা যেতে পারে সেই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এটার খুব স্ট্রেট ফরওয়ার্ড উত্তর হচ্ছে দুইটা। আমাদের অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন দুইটা ডেভেলপমেন্ট প্রয়োজন। ইনস্টিটিউশন কি? রাষ্ট্রপতি, পার্লামেন্ট, হ্যাঁ। অর্গানাইজেশন কি? রাজনৈতিক দল, এগুলি ট্রেড ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, যেটাই বলেন না কেন। আমরা যদি এগুলির মধ্যে গণতান্ত্রিক চর্চা না করি, ইনস্টিটিউশনগুলোকে যদি স্ট্রেনদেন না করি, ইলেকশন কমিশনকে যদি পর্যাপ্ত ক্ষমতা না দেই, দুদককে যদি ক্ষমতা না দেই, এগুলি জাস্ট মানে শুধুমাত্র বাক্য ব্যয় করা ছাড়া কিছুই হবে না। এই পর্যন্ত যে সমস্যাগুলো হচ্ছে, আমি কিন্তু তার মধ্যে এই আলামতগুলো দেখতে পাচ্ছি না। নির্বাচন ব্যবস্থা, সংবিধান নিয়ে একটা বিশাল সংস্কারের কাজ হচ্ছে। এখন তারা মনে করেন যে ফেডারেল সিস্টেম রেকমেন্ড করলো,
মানে যদি একটা মানে স্থানীয় সরকারের ক্ষেত্রে হোক, মানে উপমহাদেশে কিন্তু বাংলাদেশ ছাড়া সব দেশে কিন্তু আপনার ফেডারেল গভর্নমেন্ট আছে। বাংলাদেশে এমন একটা জনবহুল দেশ, এখানে ফেডারেল স্টেট হওয়ার আজ থেকে 20 বছর আগে দেখুন, আমি রংপুরের সবচেয়ে বঞ্চিত হচ্ছে গিয়ে বিভাগ হচ্ছে রংপুর। পুরো বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় নর্থ বেঙ্গলকে, ওয়ার নর্থ বেঙ্গলে বাজেটের যায় 2% মাত্র। তিস্তা মহাপ্রজেক্ট, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে শুধু রাজনীতি আর বালিশ পাচার হয়েছে, আর কিচ্ছু না। এটা নিয়ে কত প্রহসন, কত নাটক যে হয়েছে আমরা খালি দেখেছি, কিন্তু তিস্তা নিয়ে কিন্তু কোনো সরকার কাজ করে নাই। আজকে যদি ফেডারেল গভর্নমেন্ট থাকতো তাহলে ওখানকার ইওনো তার পরিবার কিন্তু ঢাকায় রাখতেন না, ওখানকার কোনো ডক্টর এখানে শুধুমাত্র উইকেন্ডে ঢাকায় ফিরে আসতেন না, এখন তো যাই না। তাহলে কথা হচ্ছে এই সিস্টেমগুলো হচ্ছে দিস আর দ্য ইনস্টিটিউশনস। তা আমরা যদি ওই রকম ইনস্টিটিউশন ডেভেলপ করতে পারি এবং রাজনৈতিক দলগুলির মধ্যে সেখানে যদি সংস্কার এবং গণতান্ত্রিক চর্চা না করে, তাহলে এগুলি সমস্ত কিছু একদম অরণ্য রোদন ছাড়া কিছু না, কোনো লাভ হবে না। আমরা কি তার কোনো ভালো আলামত দেখতে পাচ্ছি না। নির্বাচন নিয়ে এত কথা বলছি, একটা নির্বাচন হলেই কি মনে করেন যে আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, গণতান্ত্রিক চর্চা ফিরে আসবে? এটা শুধুমাত্র ঘটনার মানে ক্ষমতার পালাবদল হবে, এবং সামনে যে আসন্ন যে সরকার, সে যে আরো বেশি দানব হবে না, এই স্বৈরাচার হবে না, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। এবং আমি এখন পর্যন্ত এমন কোনো ভালো আলামত দেখতে পাচ্ছি না। বিশাল কিছু হয়ে গেছে, জাতীয় চরিত্র তো অল্প সময়ের মধ্যে আপনি পরিবর্তন করতে পারবেন না। আজকে যারা সামনে ক্ষমতা আসবে তাদের ম্যানিফেস্টো আমরা দেখব, তারা জাতিকে কি বলছে। কারণ এই পর্যন্ত স্বাধীনতার পরে রাজনৈতিক দলগুলি যেসব সরকার ক্ষমতা ছিল, যা বলেছে তার উল্টা কাজ করেছে, কোনো সময় জন আকাঙ্ক্ষা পূরণ করে নাই। নাহলে 10 বছর পর 12 বছর পর এরকম মর্মান্তিক আন্দোলন কেন করতে হচ্ছে? আপনি কি মনে করেন যে সাধারণ মানুষের যে চাহিদা, একজন বলছে রাজপথ ছাড়ি নাই, আরেক বলছে রাজপথে আছে, জনগণ বলছে বাবা মাপ চাই তোমাদের কাছে, তোমরা রাজপথ ছাড়ো, আমরা একটু আরামে কি চাই, ছোট্ট দুইটা জিনিস চাইছে, যে জিনিসপত্রের দাম কমুক, একটু আরামে একটু খাই এবং রাতে একটু নিরাপদে ঘুমাতে চাই। এটা কি আমরা পেরেছি গত 5 মাসে করতে? জি, সেটা আসলে পারা যায়নি। তারপরেও আমরা দেখছি যে তরুণদের মধ্যে একটা, এই কারণেই বারবার তারা সংস্কারের প্রতি জোর দিচ্ছেন। সংস্কারের তরুণদের চাহিদার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, যে তারা একটা বড় কাজ করেছে, তাদের উচিত ছিল যেটা প্ল্যাটফর্ম তৈরি করে দেশের সব ভালো মানুষকে ডাকা। তারা এই বড় নেতা হয়ে বড় ধরনের দাবি দেওয়া শুরু করেছে। তাদের চিন্তা ভাবনা যে তারা যে বয়সে কম, তাদের যে অভিজ্ঞতা এখনো হয়নি, এটা তারা এখনো বুঝতে পারছে না। জি, তাদের পাশে নিশ্চয়ই সবার সহযোগিতা করতে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের দুজনকেই আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরা আশা করব যে এরপরও বাংলাদেশ যে ঐক্য, সেই ঐক্যের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, সেই প্রত্যাশা রেখে আড়াইসিএল স্টিল গণতন্ত্র আমরা আজকের মতো শেষ করব। আগামীকাল নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।